ওয়েলকাম স্টুডেন্টস, চলে আসছি আজকে ক্লাসে। লাস্ট দিন আমরা বলেছিলাম একটা দ্বিমেরুর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে সেইগুলো আমরা ক্যালকুলেশন করলাম। আজকে কী করবো, একটা তড়িৎ ক্ষেত্রের বাহ্যিক কোনো তড়িৎ ক্ষেত্রে যদি কোনো দ্বিমেরুকে আমি প্লেস করে দিই, তো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে সাপোজ এই বরাবর একটা তড়িৎ ক্ষেত্র আছে, সুষম তড়িৎ ক্ষেত্র এক্স ডিরেকশানে, ঠিক আছে। এটা ডেফিনেটলি সুষম। সুষম কেন? সুষম সবসময় এরকমভাবেই আমরা এগুলো করি, কারণ সুষম কথার অর্থ কি, যে প্রতিটি বিন্দুতে এই যতগুলো মানে এখানে যতগুলো বিন্দু আমি কল্পনা করব, যতগুলো বিন্দু আছে যতগুলো বিন্দুতেই এর মান আর অভিমুখ সবই সমান থাকবে, যেটা বলে সুষম তড়িৎ ক্ষেত্র, তাই তো। তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্রে, এটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রে আমি একটা দ্বিমেরুকে অবস্থিত করছি। সুষম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রে ডাইপোল প্লেস করছে একটা, বা তড়িৎ দ্বিমেরু তো রাখা আছে। এখন এটা এর ডিরেকশন এই দিকে আছে, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রে যদি কোনো আমি দ্বিমেরুকে প্লেস করে দিই, সাপোজ এটা একটা দ্বিমেরু, মানে তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। এখানে ধরলাম -q আর এটা ধরলাম +q। তাহলে কি ঘটনাটা হবে? আগের দিনে আমি অল্প বিস্তর কিছু বলেছিলাম, জাস্ট একটা সেন্টেন্সের মতো, যে যদি ডাইপোলকে কোনো বাহ্যিক বা এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্রে যদি প্লেস করে দিই, তাহলে অলওয়েজ ওটা কি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বরাবরই কোন ভেক্টরটা, দ্বিমেরু ভ্রামকের ভেক্টরটা ওই অভিমুখ বরাবরই সজ্জিত হয়ে যায়, বা তড়িৎ দ্বিমেরুটা ওই অভিমুখ বরাবরই সজ্জিত হয়ে যায়। তাহলে দেখি কিভাবে হচ্ছে, সজ্জিত হয়টা কিভাবে, আজকে আমরা সেই জিনিসটাই দেখব। তো এখন যদি এই ইলেকট্রিক ফিল্ডে আমি যদি একটা ডাইপোলকে প্লেস করে দিই, তাহলে দেখো যে এই +q এই পয়েন্টটা বা এই আধানের এই জায়গাটা, এটাও একটা আধান, এটাও একটা মাইনাস আধান, মাঝখানে একটা সেপারেশন, এগুলোতে কোনো আধান নেই, ঠিক আছে, জানোই তড়িৎ দ্বিমেরুর ডেফিনেশন ওয়াইজ। তো তাহলে এইটা কোন দিকে ফোর্স ও অনুভব করবে, কোন দিকে বলও অনুভব করবে? দেখো এটা প্লাস, আর ডেফিনেটলি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, মানে ডেফিনেটলি এই দিকে প্লাস ছিল, তো ডেফিনেটলি এই দিকে আমার একটা প্লাস ছিল বলেই এরকম হয়েছে, আর এইদিকে ডেফিনেটলি মাইনাস ছিল। এই কোন দিকে যাবে? মাইনাসের দিকে যেতে চাইবে, তাহলে ডেফিনেটলি এ ফোর্স অনুভব করবে এই বরাবর, এই বরাবর ফোর্সও অনুভব করবে, এটার নাম দিলাম F1 ধরলাম। তো সিমিলারলি এই ডাইপোলের এই নেগেটিভ মেরুটাও, দুটো পোল আছে, তার মানে নেগেটিভ মেরুটাও, এটা নেগেটিভ মেরু, নিচেই লিখছি তাহলে সুবিধা হয়, এটা নেগেটিভ মেরু। এটা কোন দিকে ফিল্স করবে? এটা ঋণাত্মক আধান, ঋণাত্মক আধানটা কি পজিটিভের দিকে ও ফোর্স অনুভব করবে, এটা ইকুয়াল টু F2। এখন কত ফোর্স অনুভব করবে দেখি, তাহলে F1 ইকুয়াল টু আমি লিখতে পারি, F1 ইকুয়াল টু আমি লিখবো, আমাদের ইলেকট্রিক ফিল্ডের সাথে ফোর্সের সম্পর্ক কি, যতটা আধান আছে ইন্টু কতটা ইলেকট্রিক ফিল্ড আছে, F1 ইকুয়াল টু QE, কোনো ডাউট নেই। আর F2 ইকুয়াল টু কত লিখবো, কত আধান আছে, -q, ইলেকট্রিক ফিল্ড আছে E, তাহলে -E। তাহলে এই বরাবর হচ্ছে আমার QE -QE, এই বরাবর হচ্ছে +QE। তাহলে আমার সিস্টেমটা, সংস্থাটা কেমন দাঁড়ালো আলটিমেটলি, যে এইরকম একটা সংস্থা যার এই বরাবর আছে আমার QE আধান, আর এই বরাবর আছে -QE আধান, এবং দুটোর একটা নির্দিষ্ট দূরত্বে আছে। তো ক্লাস 11-এর একটা টপিক আমরা মনে করি, আমরা যখন প্রথমে বলের ভ্রামক বা টর্কের কথা বলেছিলাম, কীরকম ঘটনাটা বলেছিলাম, যে দুটো খুব সিম্পল ছবি দেখাচ্ছি, এইদিকে একটা ফোর্স কাজ করছিল, এইদিকে একটা ফোর্স কাজ করছিল, একটা নির্দিষ্ট দূরত্ব ছিল আর এটা F, তাহলে আমরা টর্ক ইকুয়াল টু কিন্তু R ইন্টু F বা R ক্রসে পড়ে যাচ্ছি, তো মানটা যদি দিকে R ইন্টু F, মানে দুটোর মধ্যে দূরত্ব কিন্তু কত ফোর্স কাজ করে। তাহলে এখানেও একই কাজটা করবো, তাহলে কতটা এর মধ্যে টর্কের সৃষ্টি হয়েছে বা ফোর্স, তাহলে ডেফিনেটলি কী বুঝলাম, যে একটা সুষম ক্ষেত্রে যদি ইলেকট্রিক ডাইপোলকে প্লেস করি, তাহলে এই ফোর্স আর এই ফোর্স, দুটো ফোর্স মিলে একটা টর্কের সৃষ্টি। এবার টর্ক মানেটা কি? টর্ক মানে একটা ঘূর্ণন,
টর্ক মানে আমরা সবসময় বুঝবো কি একই রকম, মানে এই দিকে এই বিন্দু আর এই বিন্দু দুটো এন্ডে যদি সমান এবং বিপরীতমুখী ফোর্স কাজ করে, এই ফোর্সটাকে এই দিকে আনতে হবে, এই ফোর্সটাকে এই দিকে আনতে হবে, তো তার ফলে কি সিস্টেমটা এইভাবে রোটেট হতে শুরু করবে। দিস ইজ কল্ড টর্ক বা ঘূর্ণন। তাহলে এই ঘূর্ণনটা কেমনভাবে আছে দেখি। তাহলে ঘূর্ণনটার ভ্যালু কত, আগে একটা জিনিস বের করি। তো এখানে যে দূরত্বটা নিয়েছিলাম আর, দূরত্বটা মানে কি মনে করে দেখো যে কি বলে, যে বলের যে প্রয়োগ বিন্দু বা প্রয়োগ রেখা আছে এটার মধ্যে লম্ব দূরত্ব, মানে এটার থেকে এই বিন্দু থেকে এই বিন্দু লম্ব দূরত্ব কীভাবে মাপবো, এটা হচ্ছে লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। এবার আমি এর আগের দিনে বলেছিলাম যে P ইকুয়াল টু 2QD, মানে 2D হচ্ছে এই ডাইপোল দুটো মেরুর মধ্যে দূরত্ব 2D, ঠিক আছে। তাহলে এখন আমি ধরি যে সাপোজ ডাইপোলটা একটা ইলেকট্রিক ফিল্ডে থিটা কোণ করে আছে, কত কোণ করে আছে, থিটা কোণ করে আছে। সাপোজ এটা যদি থিটা হয় তো ডেফিনেটলি এটাও থিটা হবে, ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডে থিটা কোণ করে আছে। তো থিটা যদি হয় আর এটা যদি 2D হয়, তাহলে এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বকে নাম দিয়ে দিচ্ছি AB, নাম দিয়ে দিলাম AB। তাহলে AB ইকুয়াল টু আমি লিখবো, AB ইকুয়াল টু আমি লিখতে পারি 2D সাইন থিটা। তাহলে বোঝা গেল, তাহলে এটার মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 2D সাইন থিটা। এবার ফোর্স কত কাজ করছে, কিউই, ফোর্সের কিন্তু ভ্যালু নেব প্লাস মাইনাস নয়, আমরা জানি টর্কের ক্ষেত্রে কি বের করি। তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্রে ক্রিয়াশীল টর্ক হলো, এটাকে টাউ হিসেবেই লিখলাম, টর্ক সবসময় টাউ হিসেবেই লেখে, ইকুয়াল টু কত, দুটোর মধ্যে দূরত্ব কত 2D সাইন থিটা, তো ফোর্স কত কাজ করছে, কিউই। তো এটাকে সাজিয়ে গুছিয়ে যদি লিখি, লিখবো 2QD E সাইন থিটা। 2QDটা কি, এই টার্মটা কি, 2QDটা এটা আমার কি, দ্বিমেরুর ভ্রামক P এর সাংখ্যগত মান, এটা হচ্ছে PE সাইন থিটা। তাহলে আমি আলটিমেটলি পেলাম, তাহলে টাউ ইকুয়াল টু PE সাইন থিটা, আর টাউ ইকুয়াল টু আমি লিখতে পারি ভেক্টরের টার্মে, যেহেতু টাউ একটা ভেক্টর, জানি ভ্রামক মানে একটা ভেক্টর, তাহলে এটা ইকুয়াল টু লিখবো P ক্রস E, কোনো এক্সট্রা টার্ম বা কিছু লিখলাম না, সাইন থিটাটা ক্রস এর মধ্যে অ্যাড হয়ে গেল। এটাই হচ্ছে আমার, যখন কোনো দ্বিমেরুকে আমি সুষম তড়িৎ ক্ষেত্রে প্লেস করব, তার মধ্যে একটা টর্কের সৃষ্টি হয়ে যাবে। এটা কিন্তু আভ্যন্তরীণ, এটা নিজেদের মধ্যেই আছে, কিন্তু ডেফিনেটলি তড়িৎ ক্ষেত্রটা বাহ্যিক, এটা সুষম তড়িৎ ক্ষেত্র ডেফিনেটলি এটা বাহ্যিক, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বটে এটা, হ্যাঁ। তো কিন্তু এই যে টর্কটাই তড়িৎ ক্ষেত্রটাই করাচ্ছে, মানে কেউ কোনো সিস্টেমের বাইরে, এটা পুরো সিস্টেম, এখন এটাকে পুরোটা একটা সিস্টেম, এটা তড়িৎ ক্ষেত্র আর সঙ্গে দ্বিমেরু, দিস কল একটা সিস্টেম। তা এটা সিস্টেমটাই কিন্তু একে ঘোরাচ্ছে একটা দিকে। তাহলে টর্কের কাজ কি, টর্কের কাজটাই হচ্ছে যে টর্কটা কেন সৃষ্টি হচ্ছে, যদি বলা হয় টর্ক কি, টর্ক কি ইন দ্য সেন্স টর্কটা কেন সৃষ্টি হলো, টর্কের সৃষ্টির কারণটা কি, সৃষ্টির কারণ, টর্কের সৃষ্টির কারণটাই হলো এই দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে করাটাই হলো এর কাজ। কি বললো, তড়িৎ দ্বিমেরুকে বা ইলেকট্রিক ডাইপোলকে তড়িৎ ক্ষেত্রের বা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের অভিমুখে করে, কে করে, এই টর্কটা করার জন্যই এই টর্কের কারণ, তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে অভিমুখে করাই হলো এই। তাহলে আমি বুঝতে পারলাম এই টর্কটা কেন সে, তাহলে একটা কোনো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে বা সুষম, বাহ্যিক ডেফিনেটলি সুষম কেন বলেছি, কারণ প্রতিটি বিন্দুতে এই বিন্দুতে ই মান আছে, এই বিন্দুতে ই মান আছে, কিন্তু এই বিন্দু আর এই বিন্দু কিন্তু একই রেখার উপর অবস্থিত নয় যে একই দূর, মানে তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছি এটা ডিস্টেন্সটা, লম্ব দূরত্ব আলাদা হচ্ছে, ওই জন্যই আমি সুষম তড়িৎ ক্ষেত্র চুজ করেছি। সুষম তড়িৎ ক্ষেত্রে প্রতিটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হয়। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমি একটা কোনো তড়িৎ দ্বিমেরুকে প্লেস করি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে যে একটা টর্কের সৃষ্টি হচ্ছে, এবং টর্কটা কী করছে, এই টর্কটা এই দ্বিমেরুকে এই তড়িৎ ক্ষেত্রে অভিমুখে
ঘোরাতে সাহায্য করছে এবং ঘোরাচ্ছে। এই টর্কটার জন্যই এরা কিন্তু দ্বিমেরুটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের অভিমুখী হয়। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে এটা সুষম যদি না হতো তাহলে কি ঘটনাটা ঘটতো দেখি। এখন যদি সুষম না হতো, যদি সুষম না হয়, মানে ইলেকট্রিক ফিল্ড যদি সুষম না হয়, সুষম না হয় তাহলে কি ঘটনা ঘটবে, কোশ্চেনও থাকে। ইলেকট্রিক ফিল্ড যদি সুষম না হয় তাহলে কি ঘটনা ঘটবে। সুষম না হয় কথার অর্থ কি, সাপোজ ইলেকট্রিক ফিল্ডের মান দিলাম = 2x i ক্যাপ, তার মানে এক্স ডিরেকশন বরাবরই আছে, কিন্তু এক্স এর মান যত বাড়তে থাকবে ইলেকট্রিক ফিল্ডের মান তত বাড়তে থাকবে। তাহলে কি ঘটনাটা ঘটবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ছবি যেমনই হোক, ঠিক আছে, আস্তে আস্তে রেখাগুলো বড় হচ্ছে, ঠিক আছে, আমি এমনি জাস্ট পয়েন্ট ওয়াইজই দেখাচ্ছি কীরকম ঘটনাটা ঘটবে। এখানে ইটা বেশি কাজ করবে, তার মানে কিউ, এখানে যে ফোর্সটা ছিল একটু আগে এই ডাইপোলের জন্য এরকম যে ফোর্সটা করেছিলাম, এখানে প্লাস কিউ ই 1 দিলাম, এখানে মাইনাস কিউ ই 2 দেবো। কেন, দুটো আলাদা, কিন্তু এখান থেকে বুঝতে পারছি মড ভ্যালু অফ কিউ ই 1 গ্রেটার দ্যান মড ভ্যালু অফ কিউ ই 2, যেটা যে কেন, এটা হচ্ছে এই রকম তড়িৎ ক্ষেত্র, মানে তড়িৎ ক্ষেত্রটা একটু বাড়ার দিকে আছে, মানে যত দূরত্বে আছি তড়িৎ ক্ষেত্রটা বাড়ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, এই দিকে ফোর্সটা বেশি হয়ে যাবে, বোঝা যাচ্ছে, এই দিকে ফোর্সটা বেশি হয়ে যাবে। এখন একটা জিনিস, তো এখন ফোর্সটা কিন্তু বিপরীতমুখী আছে, এই যে F1 এটা ইকুয়াল টু যদি F1 আর F2 দুজনে কিন্তু এই দিকে F1 আছে, এই দিকে বিপরীতমুখী, কিন্তু এখন সমান নেই। তাহলে যদি সুষম তড়িৎ ক্ষেত্র না হয়, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড যদি সুষম না হয়, তাহলে ডেফিনেটলি বলগুলো তো বিপরীতমুখী হবেই। তো বলগুলো বিপরীতমুখী হওয়ার জন্য কিন্তু টর্কের সৃষ্টি হবেই, কিন্তু টর্কের সাথে সাথে কি ঘটনাটা ঘটবে, যে এই দিকে একটা ফোর্স আর এই দিকে একটা ফোর্সটা কিন্তু বিপরীতমুখী হলেও সমান নয়। এখন কিন্তু F1 নট ইকুয়াল টু F2, এখানে এখন F1 গ্রেটার দ্যান F2 হয়ে গেছে। যেহেতু F1 গ্রেটার দ্যান F2 হয়ে গেছে, তার জন্য কি কি হবে, ওর মধ্যে দুটো জিনিস সৃষ্টি হবে। একটা ডেফিনেটলি টর্কের সৃষ্টি হচ্ছে প্লাস ক্রিসের সৃষ্টি হয়ে যাবে, এই বলটা এই বলের থেকে বাড়তি, তার জন্য ওর একটা রৈখিক গতি হয়ে যাবে। এবার ওই রৈখিক গতিটা কার দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের দিকেই হবে, কারণ যেহেতু F1টা বড়, F1 এর ডিরেকশন কোনটা, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ডেফিনেটলি এই দিকেই আছে, ঠিক আছে। তাহলে F1 এখানে যেহেতু প্লাস ইলেকট্রিক ফিল্ড করে রেখেছি এই দিক বরাবর, এখানে প্লাস থেকে মাইনাস, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের দিকে, তাহলে যদি মানে ই যদি সুষম না হয়, আর প্রথম কেস হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের চেহারা যদি এরকম হয়, ইলেকট্রিক ফিল্ডের চেহারা এই দিক এরকম হওয়ার কথা কি, ইলেকট্রিক ফিল্ড যদি ক্রমবর্ধমান হয়, এটাকে আমি লিখতে পারি ক্রমবর্ধমান হয়, ইলেকট্রিক ফিল্ড যদি ক্রমবর্ধমান হয় তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি একটা টর্কের সৃষ্টি হবে, প্লাস একটা রৈখিক বলেরও সৃষ্টি হচ্ছে, বা বল তো রৈখিকের ক্ষেত্রেই বা প্রযোজ্য হয়, বলের ক্ষেত্রে বলের ক্রিয়ায় দ্বিমেরুর রৈখিক গতির সৃষ্টি হচ্ছে, গতির সৃষ্টি হয়। আর এই গতির অভিমুখটা কোনটা, ঠিক আছে, এই যে গতির অভিমুখটা কোনটা, আর গতির অভিমুখটা হচ্ছে ই এর দিকে, বোঝা গেল কেন এটা ই এর দিকে, কারণ এখানে দেখতে পাচ্ছি F1 গ্রেটার, মানে এটা যেহেতু এর থেকে বাড়তি, তার জন্য এইটা এই দিকেই টেনে নিয়ে চলে যাবে। যদি F1 লেস দ্যান F2 হতো তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ উল্টো দিকে। তাহলে একই ক্ষেত্রে যদি আমরা ভেবে নিই যে এটা যদি ক্রমবর্ধমানের জায়গায় ক্রমহ্রাসমান যদি হয়ে যেত, হ্যাঁ, ক্রমহ্রাসমানের ইকুয়েশনটা ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমানের চেহারা কেমন হতো, সিম্পলি যদি এটাকে আমি করে দিই 2/x করে দিই i ক্যাপ, তাহলে এখানে দেখতে পাচ্ছি যত দূর যাব ইলেকট্রিক ফিল্ড আমার
ভ্যালুটা কমছে, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, এই দিকে ফোর্সটা বেশি কাজ করবে, এইদিকে ফোর্সটা, তখন সেক্ষেত্রে F2 গ্রেটার দ্যান F1 হয়ে যেত। এই যে F2 এইটা F2 গ্রেটার দ্যান F1, তার জন্য টর্কের তো ডেফিনেটলি আবার সেই কাজ করতে হয়। আর বলের ক্রিয়ায় দ্বিমেরু রৈখিক আবর্তন সৃষ্টি হতো, কিন্তু এটা কি হতো, এর অভিমুখে নয়, এটা অভিমুখে হবে যখন F1 গ্রেটার দ্যান F2 হবে, আর যখন F1 লেস দ্যান F2 হয়ে যাবে গতির অভিমুখ বিপরীতে হয়ে যাবে। বিপরীতে, কার বিপরীতে, ই এর বিপরীতে, ইলেকট্রিক ফিল্ডের গতির অভিমুখ হয়ে যাবে, এই গতির অভিমুখটা হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখের বিপরীত দিকে। তাহলে ক্লিয়ার হলো? যদি সুষম তড়িৎ ক্ষেত্রে থাকে, তাহলে আমি চলে আসি যা বললাম, যে সুষম তড়িৎ ক্ষেত্রে যদি ডাইপোলটাকে প্লেস করি তাহলে একটা টর্কের সৃষ্টি হচ্ছে, যা টর্কের ভ্যালু এটা, তো তার ফলে কিন্তু কোনো রৈখিক গতি সৃষ্টি হচ্ছে না, কারণ যেহেতু দুটো ফোর্সের মান সমান, মানে সমান এবং বিপরীতমুখী, কিন্তু কিসের সৃষ্টি হচ্ছে, টর্কের সৃষ্টি হচ্ছে। তাহলে এই টর্কটা ঘোরাবে। এবার যদি এর সুষম না হয়ে যদি মানে অসম হয় বা বিষম হয়, তাহলে সেক্ষেত্রে দুটো কেসেস হতে পারে। আইদার ইলেকট্রিক ফিল্ডটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, ধরলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বৃদ্ধির দিকে আছে, মানে ক্রমবর্ধমান যদি হয়, তাহলে সেক্ষেত্রেও ডেফিনেটলি টর্কের সৃষ্টি হবে। কিন্তু প্লাস যেহেতু এই পয়েন্টে, এই যে পরের পয়েন্টে আমার প্লাস কিউ যেখানে আছে, এই দিকে আমার কি হচ্ছে, ফোর্সটা বেশি কাজ করছে, আর এইদিকে একটা কম কাজ হয়, তার জন্য এই কিন্তু এই বরাবর এই যে তড়িৎ দ্বিমেরুটা, সাপোজ এটা যদি তড়িৎ দ্বিমেরু হয়, এটা কিন্তু এই বরাবর চলতেও থাকবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে। আর যদি ক্রম হ্রাসমান হয়, মানে এই দিকে ইলেকট্রিক ফিল্ডটা বেশি আর এইদিকে কম, তাহলে সেক্ষেত্রে দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের ঠিক বিপরীত দিকে চলতে শুরু করবে। ঘুরবে বটেই, ঘোরার সাথে সাথেও ঘুরছেও, প্লাস উল্টো দিকে চলছে। তাহলে বোঝা গেল যে কোনো তড়িৎ দ্বিমেরুকে যদি আমি তড়িৎ ক্ষেত্রে অবস্থান করি, তাহলে কি ঘটনাটা ঘটে। ওকে, তাহলে চলে আসবো আমাদের পরবর্তী টপিকে। নেক্সট টপিক আমার, এই তড়িৎ দ্বিমেরুকে ইলেকট্রিক ফিল্ডে প্লেস করলাম, একটা টর্কের সৃষ্টি হলো। এখন যদি আমি সাপোজ একটা, এই টর্কটা কে করলো, তড়িৎ ক্ষেত্র করলো। এখন আমি বাহ্যিক কোনো বল দ্বারা বা অ্যাকচুয়ালি বাহ্যিক কোনো টর্ক দ্বারা এই ঘূর্ণনটাকে আটকাতে পারি, বা ওই ঘূর্ণনটার এগেইনস্টে উল্টো দিকে যদি ঘূর্ণন করি, তাহলে আমায় কেমন কার্য করতে হয়, তাহলে এটাই মানে সাপোজ কি বলতে চাইছি আমি, সাপোজ এই যে ডায়াগ্রামটা ছিল আমার, এইদিকে তড়িৎ ক্ষেত্র ছিল, আর এইভাবে একটা ইলেকট্রিক ডাইপোল প্লেস ছিল, এভাবে একটা ইলেকট্রিক ডাইপোল প্লেস ছিল, যার তড়িৎ ক্ষেত্রটা ডিরেকশন, এখানে যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে ডেফিনেটলি ফোর্সটা হচ্ছিল আমার এই বরাবর, ঠিক আছে, কিউ ই ফোর্স কাজ করছিল। আর এইদিকে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে ডেফিনেটলি এইদিকে মাইনাস কিউ ই ফোর্স কাজ করছিল, তাই তো? এরকম আমার চিত্র ছিল এই ডাইপোলের ক্ষেত্রে। এখন এই যে থিটা কোণে ও আছে, এটা কার সাথে আছে, এই দ্বিমেরুর ভ্রামকটা, দ্বিমেরুর ভ্রামকের ডিরেকশন কি, এই দিকে, তাই তো? দ্বিমেরুর ভ্রামক আমি যদি ডায়াগ্রাম ওয়াইজ লিখি, এটাকে কীরকমভাবে লিখবো আমি এটাকে, যে সাপোজ এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এটা, আর দ্বিমেরুর ডিরেকশন ওটা, দ্বিমেরুর ভ্রামকের ডিরেকশন হচ্ছে এটা, আর এদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে আছে থিটা, ঠিক আছে? এই তো আমার চিত্রটা। এখন যদি আমি এই দ্বিমেরু ভ্রামকটা যেহেতু প্লাস আর মাইনাস এরকমভাবে হয়ে আছে, কি করবে দ্বিমেরু ভ্রামকটা আস্তে আস্তে, এই টর্কটার কাজ কি, আস্তে আস্তে এই অ্যাঙ্গেলটাকে ছোট করা, এই টর্কটার কাজ হচ্ছে অ্যাঙ্গেলটাকে ছোট করা, ঠিক আছে? যে কোনোভাবেই তোমরা যদি অন্য চিত্র অঙ্কন করবে, ঠিক আছে, নিজেরা করে দেখবে যে এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন নেব, আমি ডাইপোলটাকে উপরে নিয়ে নেবো, যে কোনো ক্ষেত্রেই এই টর্কটার কাজই হলো এই যে থিটাটাকে রিডিউস করা। তার জন্যই দেখাবো যে কেন আমরা একটা নেগেটিভ সাইন নেব, ঠিক আছে? এই টর্কটার কাজই হচ্ছে এই থিটাটাকে রিডিউস করা। এখন যদি থিটাটা কমছে, কিন্তু না আমি থিটাটাকে আবার বাড়াতে চাইছি, তাহলে কি করতে হবে, আমাকে বাহ্যিক একটা টর্ক কাজ করতে হবে। তো সেই টর্কটা কত সেটাই আমি, তাহলে আমি আমার টপিকটা হচ্ছে যে যদি একটা দ্বিমেরুকে, যদি ডাইপোলকে, তড়িৎ দ্বিমেরুকে, ডাইপোলকে, ইলেকট্রিক ডাইপোল, হ্যাঁ, থিটা 1 থেকে থিটা 2 কোণে ঘোরাতে আমার একটা টর্ক প্রয়োগ করতে হবে। তা আলটিমেটলি আমি বলবো, টর্ক থেকে যদি বলি ভালোভাবে, আমি কৃতকার্য কত করতে হবে, ঘোরাতে কৃতকার্য কত করতে হবে।
কৃতকার্য কত করতে হবে, এটাই হচ্ছে আমার। তাহলে কি বললাম যে টপিক, যে যদি ডাইপোলকে আমি θ1 থেকে θ2তে যদি আমি মুভ করাই, মানে এটা কিন্তু আস্তে আস্তে কমবে, কিন্তু আমি এগেইনস্টে, মানে এটা নেমে যাবে, কিন্তু আমি ঠিক উল্টো দিকে কষ্ট করে একটা বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ করবো, যার ফলে কৃতকার্য হবে। তার জন্য আমি ওকে θ1 থেকে θ2তে করে। তাহলে কি ঘটনাটা ঘটবে দেখা যায়, ঠিক আছে। তাহলে প্রথম কেস দেখি, যে যা আমরা একটু আগে জানলাম যে টর্কটা কত হবে। টর্ক ইকুয়াল টু কি পেলাম, পিই সাইন থিটা, পিই সাইন থিটা। এখন একটা জিনিস বলি আমি, এর আগে একটা মাইনাস সাইন দেব। এই মাইনাস সাইনটা খুব যুক্তিযুক্ত। কেন এই মাইনাস সাইনটা, এই টর্কটা, ঠিক আছে, টর্কের ডেফিনেশন বা টর্ক যেহেতু একটা ভেক্টর আছে, ডেফিনেটলি একটা প্লাস সাইন হতে পারে, মাইনাস সাইন হতে পারে। আমরা ভেক্টরের ক্ষেত্রে দেখি খুব সিগনিফিকেন্ট। কেন প্লাস সাইন আর মাইনাস সাইন হয়? নিশ্চয়ই কোনো ডিরেকশনের ব্যাপার থেকে। এটার ক্ষেত্রে কিসের ডিরেকশনের ব্যাপার আছে দেখি। টর্ক সবসময় মনে হয়, সবসময় কেমন কীভাবে সৃষ্টি হয়, কোনো ঘূর্ণন। ঘূর্ণন মানে সবসময় আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কথা বলি বা কৌণিক সরণের কথা বলি। কৌণিক সরণ কাকে দিয়ে প্রকাশ করা হয়? এই থিটাটাকে দিয়ে কৌণিক সরণ প্রকাশ পায়, তাই তো। এবার কৌণিক সরণটা বাড়ছে না কমছে, এই টর্কের কি হয়? ডেফিনেটলি এই টর্কের কি হয়, সব টর্কের কথা বলছি না আমি, এই ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলের রাখাতে যে টর্কের সৃষ্টি হচ্ছে সেই টর্কের ক্রিয়ায়, এই টর্কের ক্রিয়ায় আমাদের থিটাটা কিন্তু কমার দিকে আছে। তাহলে ডেফিনেটলি যখন থিটা, এখানে লিখে দিচ্ছি, থিটা যখন রিডিউসড হয়, কমতে থাকে, তখন আমরা টর্ককে নেগেটিভ লিখব, নেগেটিভ সাইন ব্যবহার করা হয়, ঠিক আছে। তার থিটা যদি রিডিউসড হয়, থিটা যদি আবার ইনক্রিজ যদি হতো তাহলে পজিটিভ লিখতাম, ঠিক আছে। যেহেতু এখানে এটাই হচ্ছে আমার সাইন কনভেনশন, টর্কের ক্ষেত্রেও আমরা সাইন কনভেনশন, যতগুলো ভেক্টর আছে আমরা বিভিন্নভাবে, যত ফিজিক্সের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু রাশি আমাদের কোয়ান্টিটির সাথে রাশির সাথে দেখা হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু কখনো কোনটাকে পজিটিভ আর কখনো নেগেটিভ, এটা কিন্তু পার্টিকুলার একটা আমার চুজ করা, এমন না যে ফিজিক্সের ক্ষেত্রে কোথাও আলাদাভাবে পাবো। তাহলে বোঝা গেলাম যে কেন। এবার লজিকটাও তো বললাম কেন, কারণ এক্ষেত্রে থিটাটা কৌণিক সরণ এবং এটাতে তো ফ্যাক্টর কৌণিক সরণ, আমার যেহেতু ঘূর্ণনটাই ফ্যাক্টর টর্কের ফলে, তার জন্য এই থিটাটা যত কমবে তাহলে ডেফিনেটলি আমার টর্কের মানটা আস্তে আস্তে রিডিউস হয়। এই জন্য আমরা কী করি, থিটাটা কমার দিকে, তার জন্য এখানে ফ্যাক্টরটা থিটা, তার জন্য এখানে নেগেটিভ সাইনটাই ব্যবহার হবে, ঠিক আছে। এমন না যে এই নেগেটিভ সাইনটা ব্যবহার করেছি তার মানে এমন নয় যে থিটার ভ্যালু যে 180 প্লাস, কারণ সাইন থিটার ভ্যালু 0 to 180 পজিটিভই থাকে, ঠিক আছে। তার জন্য নয়, কিন্তু আমি ওই জন্য আগেই বলে দিলাম যে এটা মাইনাস সাইন ব্যবহার করেছি যেহেতু থিটাটা রিডিউসড হচ্ছে বলে, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার, মাইনাস সাইন কিন্তু ব্যবহার করা হয় এবং এইভাবেই আমরা শিখবো যে কীভাবে আমরা এটা কি আমার টাউ নট বললাম। টাউ নট মানে এটা কি, ইলেকট্রিক ফিল্ড দ্বারা মানে ইলেকট্রিক ফিল্ড কি টর্কটা প্রয়োগ করছে। তো এই টর্কটা কে প্রয়োগ করছে? তড়িৎ ক্ষেত্র। এই টর্কটা প্রয়োগ করছে তড়িৎ ক্ষেত্র দ্বারা সৃষ্ট টর্ক, তড়িৎ ক্ষেত্র দ্বারা সৃষ্ট বা উদ্ভূত টর্ক, টাউ নট। এই টাউ নটটা ইকুয়াল টু কি, মাইনাস পি সাইন থিটা। এখন দেখি তড়িৎ ক্ষেত্র কতটা কার্য করছে। তড়িৎ ক্ষেত্র তো একটা অ্যাঙ্গেল থেকে একটা অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছে, তো দেখি তড়িৎ ক্ষেত্র কতটা কার্য করছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের কার্য, তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃত কার্য, এটাকে লিখলাম DW নট। খুব স্বল্প পরিমাণ যদি অ্যাঙ্গেলে করায় তাহলে কি হয়ে যাবে, মাইনাস PE সাইন থিটা ডি থিটা, খুব অল্প পরিমাণ। কৃতকার্য কি হবে, এই তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কি হবে, ডি থিটা অ্যাঙ্গেলে একে ঘোরাতে। তড়িৎ ক্ষেত্রেও তো আস্তে আস্তে ঘোরাচ্ছে, এবার ঘোরাচ্ছে পজিটিভ হচ্ছে না নেগেটিভই হচ্ছে জানি, কিন্তু একটা ডি থিটা অ্যাঙ্গেলে ঘোরাচ্ছে। কৃতকার্য কি, ডি থিটা কোণে ঘোরাতে, ডি থিটা কোণে ঘোরাতে, ঠিক আছে। এটাকে বলে দিই আমি, কার্যর ক্ষেত্রে W ইকুয়াল টু কি হয়, রৈখিক গতির ক্ষেত্রে F ডট S, তাই তো। আর কৌণিকের ক্ষেত্রে কি হয়, কার্য ইকুয়াল টু F এর জায়গায় কি রিপ্লেস হয়, টাউ রিপ্লেস হয়, আর এটার ক্ষেত্রে কি রিপ্লেস হয়, থিটা রিপ্লেস হয়, তাই তো। আশা করি মনে আছে, আমি তাই কাজ করলাম। DW ইকুয়াল টু টাউ ডি থিটা, এখানে টাউটা কত ছিল, পি সাইন থিটা, আর ডি থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রৈখিকের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার লিনিয়ার মোশন বা রৈখিকের ক্ষেত্রে
আর এটা হচ্ছে আমার রোটেশনাল মোশন বা ঘূর্ণনের ক্ষেত্রে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমার এটা ঘূর্ণনের ক্ষেত্রে, এটা আমার রৈখিকের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডান কিন্তু আমার যেহেতু ফোর্সকে টর্ক দ্বারা রিপ্লেস করছে, সিমিলারলি অ্যাঙ্গুলার রৈখিক সরণকে মানে ডিসপ্লেসমেন্টকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা থিটা দ্বারা রিপ্লেস করছে। তাহলে এটা আমার চাই না যে আমার তড়িৎ ক্ষেত্রকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাতে আমার এই কার্য করতে হয়। এখন আমি এমনভাবে একটা বাহ্যিক টর্ক প্রয়োগ করব যাতে কিনা আমার ঠিক যে পরিমাণ কার্য করেছি, মানে যে টর্কটা করছি ঠিকটা উল্টো দিকে আমি এটাকে ঘোরাবো। মানে এ চাইছে একে থিটা কমানোর দিকে, কিন্তু আমি একটা বাহ্যিক টর্ক বলেছি একে এই অবস্থায় আছে, একে এই অবস্থা থেকে আমি উল্টো দিকে ঘোরাবো। মানে সাপোজ এই টর্কটার জন্য এই ডাইপোলটা ক্লকওয়াইজ মোশন নিচ্ছে, বুঝতে পারছো? যে এই সাপোজ এর ইলেকট্রিক ফিল্ড এই দিকে, তাহলে এই ডাইপোলটা কী হচ্ছে, এইদিকে পজিটিভ আছে এইদিকে নেগেটিভ আছে, তো এটা কী করছে এই দিকে ঘুরতে চাইছে, এটা এই দিকেই ঘুরতে চাইছে, তাহলে এটা কী হচ্ছে ক্লকওয়াইজ ঘূর্ণন হচ্ছে, মোশন হচ্ছে, ঠিক আছে? আমি কী করবো, অ্যান্টি ক্লকওয়াইজ আমি একটা টর্ক প্রয়োগ করব। তাহলে কি হবে, তা সমান এবং বিপরীতমুখী টর্কের ক্রিয়ায় ওর ঘূর্ণনটা হবে না, তাই তো? সমান ও বিপরীতমুখী টর্কের ক্রিয়ায় ঘূর্ণনটা হবে না। তাহলে কি ঘটনাটা হবে, তাহলে আমি কি করব যে একটা বাহ্যিক টাউ এক্সটার্নাল বাহ্যিক টর্ক, ঠিক আছে, এটাকে লিখলাম বাহ্যিক টর্ক। বাহ্যিক কেন, এটা তড়িৎ ক্ষেত্র দ্বারা নয়, এটা আমরা করছি, বাইরে এক্সটার্নাল কোনো এজেন্সি করছে। বাহ্যিক টর্ক, এই বাহ্যিক টর্ক কেন প্রয়োগ করব, আমি একে θ1 থেকে θ2 কোণে ঘোরাবো, যেখানে θ1 θ1 থেকে θ2 তে, মানে θ1 লেস দেন θ2 হবে। বোঝা গেল এবার? তাহলে আমি কোন মোশনে ঘোরাচ্ছি ভালো করে বোঝা। θ1 যদি এটা হয়, সাপোজ এটা যদি θ1 হয়, তাহলে θ2 মানে এর চেয়ে বড় অ্যাঙ্গেলে ঘোরাবো, তার মানে ডেফিনেটলি এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে ঘোরাচ্ছে। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোশন, ঠিক আছে, আমি লিখলাম না, ঠিক আছে? তাহলে θ1 থেকে θ2 কোণে ঘোরাবো, যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমার একটা এক্সটার্নাল টর্ক। তাহলে এই এক্সটার্নাল টর্কের ভ্যালু কেমন হবে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে ঘোরানোর সময়, যাতে কোনো, যেমন আমরা ফোর্সের ক্ষেত্রে এই দিক বরাবর যদি একটা ফোর্স কাজ করে, ঠিক উল্টো দিক বরাবর একটা ফোর্স যদি দিই, তাহলে এর মধ্যে কোনো রৈখিক ত্বরণের সৃষ্টি, মানে ত্বরণের সৃষ্টি হয় না। একইভাবে এমনভাবে ঘোরাবো যাতে এর মধ্যে কোনো কৌণিক ত্বরণের কোনো সৃষ্টি না হয়। কি বললাম, যে এমনভাবে আমি θ1 থেকে θ2 ঘোরাবো বাহ্যিক টর্কের দ্বারা, যাতে এর মধ্যে কোনো কৌণিক ত্বরণ, মানে এই যে ঘুরবে একটা ডেফিনেটলি একটা স্টেডি ভেলোসিটি হবে, এত ছোট অ্যাঙ্গেলে ঘোরাবো যাতে আমার কোনো কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে কোনো সৃষ্টি না হয়, ঠিক আছে? তাহলে কি ঘটনাটা ঘটবে, যে টাও এক্সটার্নাল ইকুয়াল টু আমি কত প্রয়োগ করতে হবে। এবার দেখো আমি কি বলছি, এবার কিন্তু থিটা কিন্তু বৃদ্ধির দিকে, তাহলে ডেফিনেটলি এই পরিমাণই দিতে হবে, যে কৌণিক ত্বরণ যদি সৃষ্টি না হয় তাহলে কি করতে হবে, একই পরিমাণ টর্ক আমাকে প্রয়োগ করতে হবে, একই ভ্যালুর কিন্তু উল্টো ডিরেকশনে। তো ডেফিনেটলি এটাকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম, আর টাও এক্সটার্নাল কি হয়ে যাবে, পিই সাইন থিটা। এখানে কিন্তু মাইনাস সাইন নেই, এখানে কেন মাইনাস সাইন নেই, থিটা কিন্তু এটা বৃদ্ধির দিকে আছে, কমতির দিকে নেই, এটা আমি প্রয়োগ করছি, বোঝা গেল? তার টাও এক্সটার্নাল ইকুয়াল টু আমার পিই সাইন থিটা, এখানে মাইনাস ছিল এখানে কিন্তু প্লাস হয়ে গেল। এবার তাহলে বলি যে আমাকে কতটা কার্য করতে হবে, ডি ডাব্লিউ এক্সটার্নাল হিসেবে লিখছি, তাহলে এখানে মাইনাস সাইনের জন্য ছিল, দরকার নেই, এখানে প্লাস সাইন দিয়ে পিই সাইন থিটা ডি থিটা, এত পরিমাণ কার্য করতে হবে, বোঝা গেল? এবার আমি কেমনভাবে এটাকে সলভ করি দেখা গেল, টোটাল আমায় কার্য কত করতে হবে এখন θ1 থেকে θ2 ঘোরাতে, দেখা যাক। এখন আমাকে মোট কার্য করতে হবে এক্সটার্নাল ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন অফ কত, θ1 থেকে θ2 ঘোরাবো, পিই সাইন থিটা ডি থিটা, তাই তো? এবার একটা জিনিস বোঝায়, যখনই আমরা কার্য করি মানে অ্যাকচুয়ালি কি করি,
এর আগের ক্লাসেও কিন্তু আমরা যখন ইলেকট্রিক ফিল্ডের কথা বা ইলেকট্রিক পোটেনশিয়ালের কথা, বিভব বা তড়িৎ শক্তির কথা, স্থিতিশক্তির কথা, পোটেনশিয়াল এনার্জির কথা আমরা ডিসকাস করেছিলাম। এই কথাগুলো কিন্তু বলেছিলাম যে যখন আমরা কার্য করি মানে কি করি, অ্যাকচুয়ালি ওই সংস্থাটার স্থিতিশক্তির পরিবর্তন ঘটায়। গুড। তার মানে যখনই আমরা কার্য করি স্থিতিশক্তির পরিবর্তন ঘটায়, তাহলে স্থিতিশক্তির পরিবর্তন মানে ওর স্থিতিশক্তি ছিল কত আর হলো কত, θ1 থেকে θ2 ঘোরাচ্ছে, তাহলে হলো কত u θ2 হলো, আর ছিল কত ইউ দিয়ে লিখি আমরা স্থিতিশক্তিকে u θ1 হলো। এই পরিবর্তনটা ইকুয়াল টু কি লিখবো, ডাব্লিউ এক্সটার্নালকে আমরা এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু লিখবো θ1 টু θ2, হ্যাঁ, পি তো একটা কনস্ট্যান্ট ভ্যালু বেরিয়ে চলে আসলো, সাইন থিটা ডি থিটা। বোঝা যাচ্ছে? এখানে কিছু কিছু জিনিস আমি লিখে হ্যাঁ ঠিক আছে, আর লিখে রাখার দরকার নেই, মুছে দিলেও হবে। তাহলে এটা কি করলাম যে কৃতকার্যটা অলওয়েজ কি হয়, স্থিতিশক্তির পরিবর্তন হয়। আমরা যে কোনো ক্ষেত্রে দেখেছি যে কার্য মানে শক্তি তো বটে, কার্য ডেফিনেটলি একটা স্থিতিশক্তির পরিবর্তন। কিছু কিছু কনসেপ্ট আমাদের মাথায় একদম ভালোভাবে ঢোকাতে হবে যে কৃতকার্য যখনই আমি করছি তখনই ডেফিনেটলি আমার কিছু একটা পরিবর্তন হচ্ছে শক্তির, ডেফিনেটলি গতিশক্তিরও পরিবর্তন হয়, কিন্তু আমরা এখন মেজার করবো কারণ স্থিতিশক্তি কোনো সংস্থার মধ্যে আবদ্ধ থাকে যেটাই গতির রূপ নেয়। ঠিক আছে, তাহলে u θ2 মাইনাস u θ1 ইকুয়াল টু এটা যদি সলভ করি u θ2 মাইনাস u θ1, এটা ব্র্যাকেটে কেন লিখছি, ইউ পোটেনশিয়াল কার জন্য, এটা θ2 এর জন্য, θ2 অ্যাঙ্গেলে এর কত স্থিতিশক্তি আছে, মাইনাস u θ1 মানে θ1 অ্যাঙ্গেলে এই ডাইপোলটার কত, এই ডাইপোল এই ইলেকট্রিক ফিল্ডে সংস্থা, পুরো একটা সংস্থার কতটা পোটেনশিয়াল এনার্জি আছে। ঠিক আছে, ইকুয়াল টু দেখো পি সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন কি, মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে মাইনাসটা বের করে দিলাম, মাইনাস পিই, ঠিক আছে, বা কস থিটাকে এইভাবে লিখবো, কস থিটা θ2 মাইনাস θ1, और u θ2 মাইনাস u θ1 ইকুয়াল টু মাইনাস পিই cos θ2 মাইনাস cos θ1। বোঝা গেল? এই হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন পেলাম যে একটা স্থিতিশক্তির পরিবর্তন কত হবে। তো আমরা পরিবর্তনটাই নিয়ে বেসিক্যালি কাজ করি, কিন্তু কখনো যদি জিজ্ঞেস করা হয় যে পার্টিকুলার একটা পয়েন্টে বা পার্টিকুলার একটা যে আমার কত স্থিতিশক্তি আছে, যেভাবে কিন্তু আমরা পোটেনশিয়াল এনার্জির যা প্রসিডিওরগুলো কিন্তু এর আগে আমরা করেছি পোটেনশিয়াল এনার্জি যখন আমরা আলোচনাগুলো করছিলাম। ঠিক আছে, কী ঘটনাটা করাবো, এটা হচ্ছে আমার স্থিতিশক্তির পরিবর্তন, তাই তো, এটা হচ্ছে আমার স্থিতিশক্তির এই সংস্থাটার স্থিতিশক্তির পরিবর্তন। আর যখনই এই পরিবর্তনটাকে তুলে আমরা কোনো একটা নির্দিষ্ট কোণে চাইছি, যে কোনো কোণে ডাইপোলটা ঘুরে আছে, সেই মুহূর্তে ওর মধ্যে কতটা স্থিতিশক্তি জমা আছে সেটা যদি জানতে চাই, তাহলে ডেফিনেটলি আমার একটাকে জিরো করতে হবে, এটাকে জিরো করতে হবে, তাহলে তার মানে একটা রেফারেন্স পয়েন্টের ব্যবহার করতে হবে, মানে একটাকে আমার শূন্য ধরে নিতে হবে যে এই পয়েন্টে আমার স্থিতিশক্তি শূন্য। তাহলে সেক্ষেত্রে কি করা যায় দেখি, সেই ধরনের কেসে আমি কি করব, স্থিতিশক্তি শূন্য। এখন একটা জিনিস বলি, এই টার্মস থেকে দেখে বোঝা যাচ্ছে যে θ1 আমি যে ধরলাম আমি u θ2 বের করতে চাইছি। ঠিক আছে, u θ2 যদি বের করতে চাই, u θ2 মানে θ2 কোণে, এটাকে কথার কি, θ2 কোণে সঞ্চিত সংস্থাটার মধ্যে, হ্যাঁ, সঞ্চিত স্থিতিশক্তি, এটাই আমাদের সবসময় কাজে লাগে। যে কোনো আমরা ফিল্ডের কথাই বলবো, আমরা সঞ্চিত স্থিতিশক্তির কথাই কিন্তু ইলেকট্রিক ফিল্ডের কথা, ম্যাগনেটের ক্ষেত্রেও যাবো, সঞ্চিত স্থিতিশক্তি আমাদের কিন্তু কাজে দেয়, এটাকেই কিন্তু আমরা প্র্যাকটিক্যাল কাজে লাগাই। ঠিক আছে, তো সঞ্চিত স্থিতিশক্তি কত হবে, θ2 কোণে কত হয়ে যাবে, তা আমি কি করতে হবে, তার জন্য u θ1কে আমি জিরো করবো। u θ1কে যদি জিরো করতে হয়, এখন আমি যদি θ1 ইকুয়াল টু 90 ডিগ্রি করে দিই, কী হয়, θ1 ইকুয়াল টু 90 দিয়ে cos θ1, তাহলে ডেফিনেটলি u θ1টা হয়ে যাবে জিরো। এই জিনিসটা করে তাহলে u θ2 ইকুয়াল টু আমি লিখে দেব মাইনাস পিই cos θ2। বোঝা গেল আশা করি? কি করলাম যে আমি
এই ইউ থিটা টুকে, মানে ইউ থিটা টু ইন জেনারেল আমি থিটা বের করলাম, যে কোনো একটা থিটা পজিশানে আমি ওই সংস্থাটার মধ্যে কতটা স্থিতিশক্তি যায় তাকে পেয়ে গেলাম। তার জন্য কি করলাম, আমি এটাকে 90 ডিগ্রি রেফারেন্স পয়েন্ট করলাম। এই জন্য অনেক বইয়ে দেখবে ডেফিনেশন ওয়াইজ লেখা থাকবে একটু ঘুরিয়ে, যে এই থিটা ওয়ানের জায়গায় আমার 90 থেকে থিটা কোণে করতে কত করতে হয়, আমি দেখাচ্ছি বলছি। তাহলে এই থিটা আমি কি করলাম, এটাকে 0 কিন্তু রেফারেন্স পয়েন্ট ব্যবহার করলাম। অ্যাকচুয়ালি আমরা রেফারেন্স পয়েন্ট কিন্তু যে কোনোভাবে চুজ করতে পারি, এটা আমাদের স্বাধীনতা আছে যে আমরা রেফারেন্স পয়েন্টটাকে যে কোনো পয়েন্ট হিসেবে নিতে পারি। যেমন আমরা আর্থের ক্ষেত্রে, যদি আর্থের ক্ষেত্রে বিভবটা 0 নয় কিন্তু আমরা বিভবটা 0 ধরে নিই, তাই একইভাবে এক্ষেত্রে কিন্তু এটাকে আমি 90 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি এটাকে লম্বভাবে ডাইপোলকে আমি যে প্লেস করি তার মধ্যে, তাহলে স্থিতিশক্তি সঞ্চিত থাকবে 0। কিন্তু যে কোনো একটা কোণে যদি দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে স্থিতিশক্তি মাইনাসে আছে। কোনটা বেশি কম তো সেটা পরের কথা, যদি এটা নিয়ে ঋণাত্মকই আছে, কিন্তু আমরা রেফারেন্স পয়েন্ট করতে গেলে স্থিতিশক্তিকে যে কোনো একটা পয়েন্টে 0 করবো। এক্ষেত্রে সেটা হচ্ছে থিটা 1 = 90 ডিগ্রি, মানে ডাইপোলকে আমি ইলেকট্রিক ফিল্ডের সাথে লম্ব বরাবর আমি প্লেস করে দিলে যে পরিমাণ সঞ্চিত হবে সেটা হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে আমি ইন জেনারেল একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম যে কোনো একটা কোণের জন্য ইউ থিটা কোণে আমার এক্সপ্রেশন কি হয়েছে, -PE cos থিটা। আমি থিটা টুকে রিপ্লেস করলাম থিটা দিয়ে, যে কোনো একটা কোণ, এখানে তো থিটাই আমি লিখেছি ওই জন্য থিটা। তাহলে আলটিমেটলি আমি লিখবো ইউ থিটা = এটাকে লিখতে পারি এইভাবে, পি যেহেতু ভেক্টর, ইউ যেহেতু ভেক্টর, তো ডেফিনেটলি ভেক্টরের টার্মসেই লিখতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট একটা রিলেশন। বোঝা গেল কি ঘটনা, কি করলাম, যে ইউ থিটা যে কোনো একটা পজিশনে আমার সঞ্চিত স্থিতিশক্তির মান পেয়ে গেলাম -P.E ভেক্টর টার্মসে। তাহলে এটা যখন আমাকে জিজ্ঞেস করা হবে কোয়েশ্চেনে যে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আমি ডাইপোলকে প্লেস করলাম, ওর মধ্যে কত স্থিতিশক্তি সঞ্চয়, আমাকে এই এক্সপ্রেশনটা দিতে হবে। কিন্তু যদি বলে কত কৃতকার্য করতে হবে, তাহলে কি করতে, কৃতকার্য মানে কি সবসময় স্থিতিশক্তির পরিবর্তন, তাহলে কিন্তু এই এক্সপ্রেশনটা দিতে হবে। এবার আমি চলে আসি যে আমাদের বইয়ে অনেক ধরনের কিছু এক্সপ্রেশন থাকে, তো ইন জেনারেল বেশিরভাগটা আমরা কি পাই, যে যখনই আমরা এই টার্মসগুলো স্থিতিশক্তির পরিবর্তন ডেল্টা ইউ হিসেবে লিখছি, এটাকে ডেল্টা ইউ হিসেবে লিখলাম, কি লেখা থাকে, ডেফিনেশন ওয়াইজ 90 ডিগ্রি থেকে থিটা কোণে ঘোরাতে আমার কৃতকার্য PE sin থিটা ডি থিটা = তারপরে যেমন ক্যালকুলেশনগুলো করলাম সেভাবে ক্যালকুলেশনগুলো থাকে। তাহলে অনেক সময় এইভাবে হিসেবেও থাকে। তো ব্যবহার করার জন্য তোমরা থিটা 1 থেকে থিটা 2 করবে, যাতে তোমাদের আরও মানে কনসেপ্টটা ক্লিয়ার, মানে ভালোভাবে বুঝে থাকি। কারণ হঠাৎ করে 90 ডিগ্রি কেন আনলাম তখন মনে হবে, কারণ এখন তো আমি ইন্টিগ্রেশন করিনি যে জানবো কোন পয়েন্টে, তাই না? আমি ডেফিনেটলি চুজ করতে পারি, এটা ভুল নয় কিন্তু, হ্যাঁ, কারণ আমরা রেফারেন্স পয়েন্টটা চুজ করতে পারি, কারণ আমাদের সবসময় ডিফারেন্সটাই কাজে লাগে। যাই ভ্যালু আমি স্থিতিশক্তির প্লাসও থাকুক মাইনাসও থাকুক, যে কোনো একটা বিশাল বড় ভ্যালুও থাকুক, কিন্তু যেহেতু দুটো ভ্যালুই মাইনাস হচ্ছে, তার জন্য দুটো ভ্যালুই কেটে যাবে, ওই জন্য আমাদের দরকার নেই। ওই জন্য রেফারেন্স পয়েন্টটাকে আমি 90 ডিগ্রি থেকে ঠিক আছে। তো আমাদের যদি আরও বুঝতে মানে আরও ক্লিয়ার কনসেপ্টের জন্য কিন্তু আমরা এই প্রসেসটা ব্যবহার করবো, থিটা 1 থেকে থিটা 2। আর আলটিমেটলি আমরা 90 ডিগ্রির জন্য দেখতে পাচ্ছি পোটেনশিয়াল এনার্জি 0, ওই জন্য আমরা 90 ডিগ্রিকে রেফারেন্স পয়েন্ট হিসেবে নিলাম। 90 ডিগ্রি তো থিটা কোণে ঘোরাতে কত কৃতকার্য করতে হবে, তার আলটিমেটলি পেয়ে যাবো এই এক্সপ্রেশনটা। তাহলে এই এক্সপ্রেশনটা কি ছিল, আমার দ্বারা কৃতকার্য। এই যে এক্সপ্রেশনটা করলাম স্থিতিশক্তির পরিবর্তন, এটা কার ছিল, এটা আমার দ্বারা কৃতকার্য, মানে বাহ্যিক কোনো সোর্সের দ্বারা কৃতকার্য। তাহলে এই কৃতকার্য দুই প্রকারের হতে পারে, একটা তো বললাম W এক্সটার্নাল হবে বাহ্যিক, এটা = কত, যদি পরীক্ষায় প্রশ্ন করে যে আমরা বা বাহ্যিক কোনো এজেন্সির দ্বারা যদি একটা ডাইপোলকে থিটা 1 থেকে থিটা 2-তে ঘোরায়, তাহলে কৃতকার্য কত করতে হবে, তাহলে কিন্তু এই পরিমাণ কৃতকার্য করতে হবে, কত, -PE cos থিটা 2 মাইনাস, যে এক্সপ্রেশন যেভাবে লিখলাম সেভাবেই কিন্তু মাইনাস সাইনটা, কেউ ভেবো না যে এটাকে মাইনাসটাকে তুলে ভেতরে, দরকার নেই। তাহলে কিন্তু যেহেতু এখানে মাইনাস সবসময় সাইন থাকে, এই বাইরেও মাইনাস সাইনটা দিতে হবে, ঠিক আছে। এখন যদি বলে যে কৃতকার্য এই ইলেকট্রিক ফিল্ডের দ্বারা কত হবে থিটা 1 থেকে থিটা 2-তে ঘুরলে, মানে এই তো এখন রিডিউসিংয়ের দিকে হবে, তাহলে কী হয়ে যাবে, ডেফিনেটলি এখানে মাইনাস সাইন একটা এড়ে যাচ্ছে। কারণ আমি দেখতে পেলাম যে dW0 = -dW এক্সটার্নাল ছিল, তাই না? তাহলে একটা মাইনাস অফ সাইন হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস সাইন যদি আবার মাল্টিপ্লাই করে দিই, এটা কি হয়ে যাবে, মাইনাস সাইন হয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে cos থিটা 1 - cos থিটা 2, এটা হচ্ছে আমার বাহ্যিক
এটা হচ্ছে আমার বাহ্যিক কৃতকার্য, এটা হচ্ছে সিস্টেম দ্বারা কৃতকার্য। জানো আমরা বাহ্যিক কৃতকার্য যেমন থার্মোডাইনামিক্সে পড়েছিলাম, সিস্টেম দ্বারা কৃতকার্যকে প্লাস ধরলে বাহ্যিককে মাইনাস ধরি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এগিয়ে যাব যে কেমনভাবে আমরা এই এক্সপ্রেশনগুলো পাচ্ছি। তাহলে আমার এখান থেকে 3টে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। একটা হচ্ছে যে কোনো পয়েন্টে আমি যদি ডাইপোলকে প্লেস করি তার মধ্যে কত স্থিতিশক্তি সঞ্চিত হবে, মাইনাস পি ডট ই, পুরো এক্সপ্রেশনটা করবো। যদি পরীক্ষায় কোয়েশ্চেন করা θ1 থেকে θ2-তে ঘোরাতে আমাকে বাহ্যিক কত কৃতকার্য করতে হবে তার জন্য এটা করব। আর যদি কোয়েশ্চেন করা হয় যে θ1 থেকে θ2-তে ঘোরাতে সিস্টেম বা সংস্থার দ্বারা কৃতকার্য কত, তাহলে কিন্তু এটা দুটো কিন্তু ডিফারেন্ট আছে, মাইনাস সাইন মাইনাস মাল্টিপ্লাই হয়ে আছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখে এগিয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম যে একটা ইলেকট্রিক ডাইপোলকে যখন আমরা তড়িৎ ক্ষেত্রে প্লেস করছি তাহলে সেক্ষেত্রে ওর মধ্যে কেমন টর্কের সৃষ্টি হচ্ছে এবং ওই ইলেকট্রিক ফিল্ডের ধরুন ওর মধ্যে কিছু পোটেনশিয়াল এনার্জি কিছু ওর মধ্যে ইনবিল্ড হচ্ছে, তাই তো? মানে ওর মধ্যে কিছু পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। এখন দেখে নেব বিভিন্ন স্পেশাল কেসেস, মানে কিছু কিছু ক্ষেত্রের ক্ষেত্রে। মানে আমরা টর্কের সংজ্ঞা হিসেবে কি দিলাম, টর্ক ইকুয়াল টু পি ক্রস ই, তাই তো? টর্ক ভেক্টর, বা এখানে লিখতে পারি পি ই সাইন থিটা। কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে ডেফিনেটলি এই দুটো প্লেনের থেকে লম্ব হবে, ঠিক আছে? ইনক্যাপ হিসেবেই লিখলাম। তো আলটিমেটলি আমি যদি টর্কের ভ্যালুটা চাই পি ই সাইন থিটা, তাহলে টর্কটা মিনিমাম কখন হবে? মানে অ্যাকচুয়ালি যখনই একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোলকে প্লেস করা হলো তখনই ওই ডাইপোলের অভিমুখটা এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস থাকে, আর অভিমুখটা হচ্ছে এই বরাবর, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই বরাবর। এই যে থিটা অ্যাঙ্গেলে যখনই প্লেস করব তখনই ও নিজে এই অ্যাঙ্গেলটাকে জিরো করে দেবে। মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে হলে আমার দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন এইদিকে হয়ে যাবে, অ্যাঙ্গেলটাকে থিটাকে জিরো করে দেবে। তো থিটা যদি জিরো হয়ে যায়, এক্ষেত্রে থিটা যখন জিরো হয়ে যাবে তখন টাও ইকুয়াল টু কী হয়ে যাবে? টাও ইকুয়াল টু কত হয়ে যাবে? সাইন থিটা, সাইন জিরো মানে জিরো। আবার এটা জিরো কখন হবে? আইদার একে জিরো হতে হবে, মানে টাওকে জিরো হবে তখনই যখন থিটা জিরো হবে। আর থিটা কখন? থিটা যদি 180 ভ্যালু নিই, 180 মানে কি? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে আর ভ্রামকের দিক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক এইদিকে, তার মানে এটা ডিরেকশন হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রেও হবে সাইন 180 মানে হচ্ছে জিরো, তাহলে সেক্ষেত্রেও টাও জিরো। তাহলে আমরা দুটো পজিশনের ব্যাপার দেখলাম, আইদার ওটাকে ইলেকট্রিক ফিল্ডের দিকে যদি সজ্জিত করে দিই তাহলেও ওর মধ্যে টাও জিরো, মানে কোনো ঘূর্ণন বলের সৃষ্টি হবে না, মানে ঘূর্ণনের জন্য দায়ীকে এই টর্ক, সৃষ্টি হবে না। আবার কি, যেহেতু সমান ও বিপরীতমুখী ফোর্স, মানে এইদিকে যদি প্লেস করি এই ওয়াইজ বা এই ওয়াইজ যেমনই হবে তার মধ্যে টোটাল ফোর্সও জিরো হচ্ছে, টাও জিরো এবং টোটাল ফোর্সও জিরো। এখানে টোটাল ফোর্সও জিরো, কারণ সমান ও বিপরীতমুখী, এই বরাবর একটা ফোর্স থাকবে আর এই বরাবর একটা ফোর্স থাকবে। এখানে কিউই মাইনাস যদি হয় এখানে প্লাস কিউই হবে। দুটো পজিশনে দুটো ক্ষেত্রে একই কাজ করবে। তাহলে এই যে যেহেতু প্লাস কিউই এইদিকে আছে, মাইনাস কিউই এই বরাবর কাজ করছে, তার মানে টোটাল ফোর্সও জিরো, টোটাল টর্কও জিরো। তাহলে এটাই কি বলবো আমরা? একদম সাম্যাবস্থান। তাহলে বস্তুর না, মানে ডাইপোলের তড়িৎ দ্বিমেরুর সাম্যাবস্থান দুটো কি পজিশন কি? একটা থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি 0 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা হচ্ছে সাম্যাবস্থান। কিন্তু দুটোর মধ্যে কিছু ডিফারেন্স আছে, মানে দুটো কিন্তু ডিফারেন্ট সাম্যাবস্থান বা ইকুইলিব্রিয়াম পজিশন, কিন্তু দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? যে দুটো কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, এটা হচ্ছে থিটা 0 আর থিটা হচ্ছে 180 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি দেখেন। একটু আগে আমরা কি বললাম যে একটা তড়িৎ ক্ষেত্রে যদি দ্বিমেরুকে প্লেস করি তাহলে ওর মধ্যে কতটা স্থিতিশক্তি সঞ্চিত হবে। স্থিতিশক্তি কত সঞ্চিত হবে? ইউ অ্যাট থিটা ইকুয়াল টু মাইনাস অফ পি ডট ই, তাই তো? তার মানেটা কি? পি কস থিটা, কস থিটা। এখন থিটা যদি 0 হয় তাহলে ইউ অ্যাট 0 এর ভ্যালু কত হচ্ছে? মাইনাস, সরি এখানে মাইনাস সাইন আছে, মাইনাস পিই। এর ভ্যালু কত হচ্ছে? মাইনাস পি। আর থিটা যদি 180 হয় তাহলে এর ভ্যালু কত হচ্ছে? থিটা অ্যাট 180 ডিগ্রি, ইউ অ্যাট 180 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস অফ পি কস থিটা, পিই কস 180 ডিগ্রি, কস 180, কস 180 এর মানে কত? -1, তাহলে মাইনাস অফ -1 মানে প্লাস পিই।
তাহলে দেখতে পাচ্ছি পোটেনশিয়াল এনার্জির বা স্থিতিশক্তির ডিফারেন্স হচ্ছে, এটা স্থিতিশক্তি মাইনাসে আছে, এটা স্থিতিশক্তি প্লাসে আছে। আরেকটাকে সেম লিখছি এমনি, থিটা ইকুয়াল টু যখন 90 ডিগ্রি হবে তখন ইউ অ্যাট 90 ডিগ্রি, এটাকেও আমরা দেখলাম কত হবে, কসের ভ্যালু কস 90 করলে এটা হয়ে যাবে 0। তাহলে তিনটে অবস্থানে থিটা, যখন আমি ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ডের লম্বভাবে প্লেস করলাম তখন 0, যখন আমি ইলেকট্রিক ফিল্ডের দিকে রেখে দিলাম তখন হচ্ছে এটা কত -p স্থিতিশক্তি সঞ্চিত আছে। আর যখন উল্টো দিকে মানে 180 ডিগ্রি কোণে যখন রেখে দিলাম তখন এর মধ্যে এটা তাহলে এই অবস্থানে ওর ইউ কত, সর্বোচ্চ প্লাস পিই, এটা যে কোনো অবস্থানে এটার কত পিই কস থিটা, আর এই অবস্থানে ইউই কত, সর্বনিম্ন -p, এর থেকে তো ছোট ভ্যালু নেই, -p হচ্ছে সর্বনিম্ন, তাহলে এটা কি মিনিমাম স্থিতিশক্তি সঞ্চিত আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্থিতিশক্তি সঞ্চিত আছে। আর এটা কি কেস, থিটা যখন 90 ডিগ্রি তখন টর্ক কত, পিই সাইন 90, মানে পিই, প্লাস মাইনাস সাইন ইগনোর করছি, জাস্ট মড ভ্যালুটা ধরছি, ঠিক আছে, পিই। তাহলে টর্ক ম্যাক্সিমাম কখন, যখন আমার থিটা 90 ডিগ্রিতে প্লেস। তাহলে এটাকে মাথায় রাখতে হবে, পি যে থিটা 90 ডিগ্রি ভ্যালুটাতে আমি কি বের করলাম, টর্ক ম্যাক্সিমাম, টর্ক ম্যাক্সিমাম। তাহলে তিনটা অ্যাঙ্গেলের তিনটা আলাদা আলাদা ফিচার্স আছে। কি বললাম, থিটা যখন 0 ডিগ্রি পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, থিটা যখন 180 ডিগ্রি পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, আর থিটা ইকুয়াল টু যখন 90 ডিগ্রি পোটেনশিয়াল এনার্জি 0 কিন্তু টাউ টর্ক ম্যাক্সিমাম। মানে যদি এখানে রেখে দিই মানে সবচেয়ে বেশিও টর্ক দিয়ে ও তাড়াতাড়ি করে ওটাকে অ্যালাইন করবে নিজের দিকে। আর যদি একে 180 ডিগ্রি প্লেস করে দিই, টর্কও 0 ফোর্সও 0, তার মানে ওর মধ্যে ও কিছু ওটা সাম্যাবস্থা, মানে ওখানেই থেকে যাবে। আর যখন আমি ওর দিকে করে দিই তো ডেফিনেটলি ওই পজিশনেই থাকছে এবং ওর কাছে সবচেয়ে সুস্থির এই যে পয়েন্টটাকে আর থিটা 0, এটাকে বলা হয় স্টেবল। দুটোই তো ইকুইলিব্রিয়াম, এটা দুটোই কিন্তু ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থান বললাম, কিন্তু এটার স্পেসিফিক নাম আছে থিটা 0, এটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম, স্টেবল মানে সুস্থির সাম্য। আর এটা কি পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু যত কম হবে তত বস্তুর স্টেবিলিটি তত বেশি সুস্থির হবে, আর পোটেনশিয়াল এনার্জি টার্মটা যত বেশি হবে তত কিন্তু বস্তু অস্থির হয়ে যাবে। তাহলে কি বুঝলাম, যে যত ইউ মিনিমাম তত বস্তু স্থির সুস্থির, আর যত ইউ ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি যত ম্যাক্সিমাম তত আনস্টেবল। তাহলে এই পজিশনটা কি আমার আনস্টেবল বা অস্থির ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম। তাহলে দুটো কিন্তু ডিফারেন্ট, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে আমার মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই আনস্টেবল অবস্থায় যদি কখনো রেখে দিই তাহলেও ওই অবস্থানেই থাকবে, কিন্তু যদি এই আনস্টেবল অবস্থাকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই, স্টেবল আনস্টেবলকে, সাপোজ আমি এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটা হচ্ছে আমার কোনো একটা দ্বিমেরুকে এভাবে রেখেছি, দ্বিমেরুকে ডিরেকশন বলতে গিয়ে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন দিয়ে বোঝায়। তো দ্বিমেরুকে যদি এখানে প্লেস করি থিটা অ্যাঙ্গেলে, সাপোজ কিছু হবে, তো অলওয়েজ কি টেন্ডেন্সি এটাকে এই ওয়াইজ ঘোরাবে, ক্লক ওয়াইজও ঘুরিয়ে দেবে। কেন, থিটাকে রিডিউস করবে, টর্কটা প্রত্যানায়কের টর্কটা কাজ করছে, রিস্টোরিং টর্কটা অলওয়েজ এই দিকে কাজ করবে। এখন একটু আগে যেমন বুঝি, এটা কিন্তু তারপর এই পজিশনে চলে আসলো, এখন যে আনস্টেবল পজিশন মানে এই পজিশনে আনি, এই পজিশনে ধরলাম ছিল, পি এর ডিরেকশন এইদিকে, ই এর ডিরেকশন এইদিকে, ঠিক আছে। এখন সাপোজ ওকে যদি একটু ডিসপ্লেস করি, মানে এই অবস্থায় যদি নিয়ে আসি, তাহলে কি করবে, ও কি আবার থিটাকে রিডিউস কম করার চেষ্টা করবে। তো থিটা এই ক্ষেত্রে কত ছিল, ধরলাম এটা অ্যাঙ্গেলটা ছিল 150 ডিগ্রি, থিটাকে কিন্তু কখনো এই দিক বরাবর আসবে না, এটাই ডিফারেন্স, কারণ এটা হচ্ছে অস্থির সাম্যের পজিশন, এই পজিশনটা হচ্ছে এই ডিরেকশনে অ্যালাইন হওয়া হচ্ছে ওর অস্থির সাম্যে, কখনোই আসবে না এইদিকে, ওই কোন দিকে যাবে, এই ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরে ও সুস্থির সাম্যের পজিশনে আসবে। সুস্থির সাম্যের পজিশন কোনটা, যে ই এর ডিরেকশন এই দিকে হলে আমার দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনও হবে একই দিকে, এটাই হচ্ছে আমার সুস্থির সাম্যের পজিশন, যেটাই হচ্ছে আমার মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি যখন উল্টো দিকে আছে। ঠিক আছে, আশা করি কেসেসগুলো বোঝা গেল। তাহলে এইগুলো বুঝে আমরা নেক্সট কি করব, এই যতগুলো কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি বা ওই টর্কের যে ডেফিনেশনগুলো থেকে আমরা কোনো দ্বিমেরু
কে ইলেকট্রিক ফিল্ডে যখন স্থাপন করলাম তার মধ্যে কেমনভাবে ইলেকট্রিক সঞ্চিত হয় আর কিভাবে ওরা টর্ক কী ওয়েতে টর্ক ক্রিয়াশীল হয় বা টর্কটা কেন ক্রিয়াশীল হয় এই জিনিসগুলো কিন্তু আজকের আমরা লেকচারে বুঝতে পারলাম। তো নেক্সট আমাদের কাজ কি হচ্ছে, কুলম্ব ফোর্স, ইলেকট্রিক ফিল্ড, বিভব, দ্বিমেরু যত কিছু আছে, ইলেকট্রোস্ট্যাটের এই পোর্শনটা, ক্যাপাসিটার বাদ দিয়ে যে পোর্শন, এটার উপর কিন্তু আমরা প্রবলেম সেট করবো। তাহলে নেক্সট লেকচারে আসছি আমি এইগুলোর উপর প্রবলেম সেটই করে। তার আগে পর্যন্ত এই থিওরি পারপাস মানে থিওরি পোর্শনে যাতে কোনো ভুল না হয় এবং কোনো কনসেপ্টে যাতে কমতি না হয় সেই জিনিসটা তোমরা করবে। ওকে।